এমন একটা বিশ্বকাপের ফাইনাল যেখানে গুরু শিষ্যের লড়াই হবে হবে নানা রকম ট্যাকটিক্যাল মারপ্যাচের বাহাদুরি, নানা রকম দক্ষতা প্রদর্শনের কারসাজি। বলুন তো সেই গুরু শিষ্যকে? ফিরতে হবে এক দশক আগে। আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি কোচিং শিখেছিলেন এই স্পেনের মাটিতে। যখন তিনি কোচিং ব্যাচ করছিলেন তখন সেই কোর্সের প্রশিক্ষক কে ছিলেন? তিনি আর কেউ না, স্কালোনির গুরু, স্পেনের মধ্যমণি লুই দে লা ফুয়েন্তে। তথ্যটা আগে জানা না থাকলে গায়ের লোম থেকে একটু শিউরে উঠেছে। ফুটবল কি অদ্ভুত ব্যাপার! মেসি ইয়ামালকে করালেন গোসল, আর এদিকে স্কালোনির ব্রেইনে ফুটবলের কারিগরি এঁকেছেন দে লা ফুয়েন্তে। এটাই ফুটবল, যেখানে আসলে সবকিছুই সম্ভব। সবসময় ফুটবলে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার ফুটবল দর্শনে খুব কম কোচ পাবেন যারা কিনা লিওনেল স্কালোনির মতো নীরবে দাঁড়িয়ে স্ক্রিনের বাহিরে থেকে কোনো রকম উদযাপন ছাড়াই এমন সব জিনিস করে দেখাবেন যা ওই মুহূর্তে কল্পনা করাই সম্ভব না। আপনি অনেকটাই নিশ্চিত থাকুন, স্কালোনি এই ফাইনালের জন্য ভিন্ন কিছু নিয়ে আসবেন, কারণ তিনি সবসময় তা করেন। 4 বছর আগে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি আনহেল দি মারিয়াকে আবার প্রথম একাদশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে তার স্বাভাবিক বাম দিকের পজিশনে না রেখে বরং ডান দিকে খেলানো হয়েছিল। ফ্রান্স এমনটা আশাই করেনি। আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে যায় এবং দি মারিয়া সেই মুহূর্তে ছিলেন অত্যন্ত নিখুঁত। এমন অনেক প্রমাণ স্কালোনির পক্ষে রয়েছে, তবে এই ফাইনালের দিনে কি করবেন তা অনুমান করা সত্যি কঠিন। কিন্তু মনে হয় না যে তিনি কোনো সমাধান না খুঁজে স্পেনকে আর্জেন্টিনার চারপাশে শুধু পাস খেলে যেতে দেবেন। সম্ভবত এটা এমন কোনো কিছু যা টমাস টুখেল শিখতে পারেন স্কালোনির কাছ থেকেই। স্কালোনি সবসময় ভিন্ন মাত্রার সিস্টেম খোঁজার চেষ্টা করেন এবং তিনি তা বারবার প্রমাণও করে চলেছেন। কোনো ধরনের ক্লাব ফুটবলে লম্বা কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও তিনি আসলে অল্প সময়ে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দশায় পৌঁছেছেন। তবে এক্ষেত্রে দে লা ফুয়েন্তের প্রতি বিন্দু পরিমাণ রেসপেক্ট কম রাখলে এর খেসারত মুহূর্তে দিতে হতে পারে আলবি সেলেস্তাদের। এই বিশ্বকাপে ক্লাব ফুটবলের স্বনামধন্য 2 জন কোচও ছিলেন, কিন্তু সেই টমাস টুখেল আর কার্লো আনচেলত্তির অদ্ভুত খেলোয়াড় বদলের ধরন তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ক্লাব ফুটবলের এত এক্সপিরিয়েন্স ভরপুর 2 জন কোচের এমন হতবুদ্ধির ডিসিশন ছিটকে দিয়েছিল ব্রাজিল ইংল্যান্ডকে। সেখানে দে লা ফুয়েন্তে আর স্কালোনি তাদের ইন্টারন্যাশনাল ফুটবলে যে কাজের ধারা অব্যাহত রেখে চলেছেন তা নিয়ে প্রশ্ন তোলাই কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, রোড টু দ্য ফাইনালের এতটা পথ পেরিয়ে এসে শেষ দিনে আর্জেন্টিনা আসলে কি করে দেখাতে চলেছে? আগেই বলেছি ফাইনালে স্কালোনির কৌশল বোঝা মুশকিল, কিন্তু আমরা কিছু প্রেডিকশন তো করতেই পারি। ফাইনালে ফ্রান্সের চেয়ে স্পেনের বিপক্ষে খেলতে আর্জেন্টিনা বেশি আগ্রহী ছিল, এমনটা ধারণা করাই যায়। সেজন্য ব্যাপারটা কিছুটা হলেও আর্জেন্টিনার জন্য সুখকর। এমন দিনে হয়তো আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধের মতোই স্পেনকে বিরক্ত করে তুলতে চাইবে আরও একটা ডার্টি গেম প্লের মাধ্যমে। ইংল্যান্ড ম্যাচে এই ধরনের ট্যাকটিক্স কাজে এসেছিল। আর্জেন্টিনা ইংলিশদের গতি নিয়ে আতঙ্কিত ছিল, আর তাই এমন পন্থায় খেলাটা শুরু করা যৌক্তিকই মনে হয়েছে। কিন্তু শেষ 30 মিনিটে ব্যাপারটা পুরোটাই স্কালোনি পাল্টে ফেলেছিলেন। কে জানে, সম্ভবত 2010 সালের ফাইনালে নেদারল্যান্ডসের সেই কঠিন ফিজিক্যাল চ্যালেঞ্জের পুনরাবৃত্তি হয়তো ঘটিয়ে ফেলবেন স্কালোনি। বড় দলের বিপক্ষে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা এমন সন্দেহ যখন ছিল, তখন শেষ ম্যাচে এর উত্তর মিলেছে। লিওনেল মেসি এবং রদ্রিগো দে পলের ক্রসগুলোর মান ছিল অসাধারণ এবং সত্যি বলতে লাউতারো মার্টিনেজ ইংল্যান্ডের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেওয়ার আগেই আর্জেন্টিনা 3 থেকে 4টি গোল করে ফেললেও অবাক হওয়ার মতো কিছুই ছিল না। এখন রোড টু দ্য ফাইনালের শেষ পর্বে আমাদের থামতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে শেষ 90 অথবা 120 মিনিট অবধি। স্পেন এবং আর্জেন্টিনা একেবারে ভিন্ন প্রোফাইল নিয়ে ফাইনালে এসেছে। তবে 19 জুলাই রোড টু দ্য ফাইনালের দিনে এই পার্থক্য একটি মাত্র লক্ষ্যে পরিণত হবে, সেটা আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। মুনিম শাহরিয়ার, 71।